ইচ্ছেডানা চ্যানেলে আজকে পরিবেশিত হবে প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতের গল্প মোক্তার ভূত। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্র চিত্রণে আমি মৌসুমী। শিবু মোক্তার আর বেনি মোক্তারকে মহকুমার সকলেই চিনত। তাদের মতো ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত, তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর কারুর রক্ষে ছিল না। জোঁক যেমন গা থেকে রক্ত শুষে নেয় অথচ জানতে পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলকে সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যে রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। কিন্তু শিবু মক্কেলকে বলতো বেনিটা জানে কি, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজের মক্কেলকে বলতো শিবুটা একটা আস্ত গাধা, আইনের পেঁচে ফেলে ওর দফা রফা করব। কিন্তু সন্ধেবেলা একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে রাত্রে ঘুম হতো না। এমনি ভাবে দুই মোক্তার সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে বুড়ো হয়ে এলো। দুজনেরই বেশ টাকা কড়ি, বাড়ি ঘর হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারুর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিচলে বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব বাটলে বেনিকে ভালো করে ঠকাতে পারোনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে কেউ বড়াই করে বলতে পারত না যে আমি বেশি চালাক। শিবু মোক্তার ফন্দি ঠিক করে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলব বুঝতে পারলে না, বললে, তার আর কি, নিয়ে যাও। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেবার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরো 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেবার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারলে না। হ্যান্ড নোটে না লিখিয়ে নিয়ে শিবুকে সে টাকা ধার দিয়েছে, এ কথা জানাজানি হলে দেশ শুদ্ধ লোক হাসবে, বলবে বেনি মোক্তারটা গাধা। শিবু তাই চায়। বেনি মোক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে, ভাই শিবু, আমার টাকা। শিবু হেসে বলে, বেনি ভাই, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়েছে? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বলে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলে, বেশ তো, মকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কড়মড় কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারিদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মোক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা, কাকের মাংস কাকে খায়? বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা,
তুমি নাকি লেখাপড়া না করেই শিবুকে টাকা ধার দিয়েছিলে, শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো। বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না, ওসব শিবেটার মিথ্যে কথা। দাঁড়াও না, শিবেকে আমি। যখন একলা থাকে তখন শিবুর পেজমির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনি ভাবে টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায় যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিলে। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছে টাকা উদ্ধার করবে, তার আর অন্য চিন্তা নেই। যখন বদ্যিরা নারী দেখে বললে, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ব্রহ্ম, গঙ্গা জল মুখে দাও, শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা? শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো, তোমার ভালো মন্দ একটা কিছু হলেই তোমার টাকা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তি হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বললে, না, এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। শিবু দেখলে মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকা আনছি, বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে গিয়ে শিবু গম্ভীরভাবে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কত শোক পেয়েছে, এমনি ভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, আমি আর বেনি এক মন এক প্রাণ ছিলুম, তাই শেষ সময় আমাকে দেখবে বলে বেনি ডেকে পাঠিয়েছিল। যাবার সময় বলে গেল, আমার ছেলে নেহাত ছেলে মানুষ, দেখবার কেউ নেই, তুমিই দেখাশোনা করো। তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকগে, সে টাকা আমি তোমাকে দিলুম। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। ক্রমে বিকেল হয়ে আসছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরা কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশান ঘাটে যখন সবাই পৌঁছল, তখন সন্ধ্যা হয় হয়। পশ্চিমের আকাশে আলো ঝিলমিল করছে। মড়া নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরুল। শিবু বুড়ো মানুষ, তাই সে মড়া ছুঁয়ে খাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু একলাটি মড়ার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকানোই ঠকিয়েছি, টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মোক্তারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে, এমন সময় হঠাৎ পিছন থেকে প্রচণ্ড এক চড় খেয়ে
শিবু প্রায় চিৎপাত হয়ে পড়ে গেল। ধড়মড় করে উঠে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। বেনির মরা চারির উপর শুয়ে আছে। কে চড় মারলে? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে এ কি হলো, তবে কি কোনো শকুনি কিংবা গিধ তার গালে পাখার ঝাপটা মেরে গেল? কিন্তু তাই বা কি করে হবে, আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটাতে বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাঁক করে তার পেটে এক লাথি কষিয়ে দিয়ে আবার যেমন ছিল তেমনি ভাবে শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোঁক করে উঠেছিল, কিন্তু তবু সে সহজে ভয় পাবার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি, তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছি, নইলে মরা কখনো লাথি মারতে পারে? শিবু বেনির নাড়ি টিপে দেখল নাড়ি নেই, গা বরফের মতন ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখলে শব্দ হচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ। এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে সন্দেহ নেই, সুতরাং এ বেনির ভূত না হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জো ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে, অমনি বেনির মরা তড়াক করে চালির উপর উঠে বসে দুহাতে তার গলা জড়িয়ে ধরলে। শিবু গলা ছাড়াবার জন্যে যতই টানাটানি করে, বেনির মরা ততই তাকে জোরে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষে দস্তুর মতো কুস্তি বেঁধে গেল। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেঙ্গি দিয়ে ফেলে দেয়। শিবু বাবা রে, মা রে, গেলুম রে করে চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড় বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরেছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাতে তাদের বুকে রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়াজড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দুমাত্র বিকৃতি নেই। তার একটা হাত সাঁড়াশির মতন শিবুর গলাটি জড়িয়ে আছে। শিবুর মুখ ভয়ে নীল হয়ে আছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক কাঁপছে। শিবুর ছেলেও এসেছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। ওরে বাবা, শিগগির বাড়ি যা, 50টা টাকা বেনির বউয়ের হাতে দিয়ে আয়গে যা, নইলে আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ল, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে হলে 2 মোক্তারকে একসঙ্গে পোড়াতে হয়, কারণ বেনির মরা তখনও শিবুর গলা জাপটে ধরে বসে আছে। নমস্কার। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও কিন্তু ভুলো না।